আপনি সেই দেশে একসাথে 300 আসনে নির্বাচন করবেন, আর আমাদের এখন বক্তৃতা শুনতে হয় যে থানায় অ্যারেস্ট করতে হলে আমার সাথে আলাপ করে করতে হবে। সেই ইলেকশনে আপনি ভোট দিতে যাবেন, জনগণ তার কথা মতো সে ভোট দিয়ে আসতে পারবে। এত সুন্দর বাংলাদেশ আমরা করে ফেলতে পারছি। প্রেস ক্লাব আমি ছিলাম তো, এটা কোনো মিটিং ছিল না আমাদের সাথে। কি ছিল ওটা? ওখানে আমিরে জামাত দিয়েছেন, সেখানে ওনারা উপস্থিত হয়েছেন। ডিস্টার্ব দিয়ে না, এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের, যে জামাত ইসলামী যে জামাতকে আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে, আওয়ামী লীগের সাথে এরকম দহরম মহরম, তাই না? এবং প্রান্তিক পর্যায়ে আপনি নিজেই দেখলেন, প্রান্তিক পর্যায়ে জামাত ইসলাম কমিটি করছে, এগুলো সবশেষ রিজভী ভাইয়ের বক্তব্য হচ্ছে যে মানে সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে বিশ্বাস করতে হবে যে থানায় একজনকে অ্যারেস্ট করলে তারপর ঘেরাও করে তাকে আমরা সিনেই নিয়ে আসছি সেখান থেকে? আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি আমার ভোট দিয়ে সেখান থেকে নিরাপদে আসতে পারবো? আমি এলাকায় গেলে ভোট চাইতেছি জনগণের কাছে ফ্রেশ, জনগণ আমাকে বলতেছে যে মাসুদ এসে ভোট চাওয়াটাও বাদ দেন, আগে আমাদের অধিকার নিশ্চিত করেন। আমরা তো অধিকারের জায়গায় নেই। আমরা 2024-এর আগে যে 15 বছরের ছিলাম সেই জায়গায় আমরা আছি। আমার ভোটের নিরাপত্তা নাই, আমার জীবনের নিরাপত্তা নাই, আমার ব্যবসার নিরাপত্তা নাই। আমি একজনকে চাঁদা দিতাম, এখন 3 জনকে চাঁদা দিচ্ছি। হেলাল ভাইয়ের এলাকায় যদি এই কোশ্চেন না শোনে, আমি চ্যালেঞ্জ দিলাম হেলাল ভাইকে, যদি হেলাল ভাই তার এলাকায় এই কথা না শোনে, যে আমার ভোট পরে নির্বাচন নাই, ভোট পরে আমি যে 3 জায়গায় চাঁদা দিতে হয়, এটাকে বন্ধ করতে হবে। আগে আমার যে এখন আমার লোককে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে, এখন এই 8 মাসে আমরা 77 জনকে হত্যা করলাম, এরা কারা? এদেরকে আমাদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে। তাহলে আমাদের এই হযবরল অবস্থা রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে না? এই সংস্কারে আমাদের নজর নাই। আমাদের নজর হলো সাধারণ মানুষ সব ভালো হয়ে যাবে, আমরা আগের মতো থেকে যাব, আমাদের ওই পুলিশ এসে সেই একই কাজ করবে, আমাদের প্রশাসন এসে একই কাজ করবে। সেই চেষ্টা, আমি বলবো এটা চেষ্টা না, এটা তো অপচেষ্টা চলতেছে। আচ্ছা, তোমাদের কথা একই রকম হবে, তোমাদের ক্যারেক্টার না, আমাদের 71 এর পরে আপনি বলেন, তুমি বললে কিন্তু অনেক কথা বলবো। না, তাহলে কিন্তু আমাকে এটা বলতে হবে যে আপনারা কিন্তু এখন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্ষমতা তুমি পুরানো প্রত্যেকে তার জায়গায় মনে করতেছে যে আমি আমার এই দেশ পরিচালনা করব। আরো কয়েকটি বিষয় জনগণের অধিকার আলোচনা করতে চাই। আপনাদেরকে বঞ্চিত করে তো আপনি আপনার রায় কার্যকর করতে পারবেন না। একটি প্রশ্ন রেখেছেন আজিজুল বারী হেলাল, যে 300 আসনের প্রার্থী কেন দিলেন সেই প্রশ্ন। 300 আসনের প্রার্থী দিয়েছে আমরা জনগণের দল, জনগণের কাছে আমাদের কথা বলতে হবে না, যেতে হবে না। আমরা নির্বাচন চাই না এটা তো বলি না, আমরা নির্বাচন বিরোধী দল না, কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ আপনার প্রয়োজন, মানুষকে, সাধারণ মানুষ, আপনি এখন এই রাস্তায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 10 জনকে জিজ্ঞেস করেন, যদি আমার এই কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। ওই 10 জনকে জিজ্ঞেস করেন বিচার, সংস্কার, ইলেকশন, ওনারা ফ্রেশ বলবে যে ভাই আগে বিচার, আগে সংস্কার, আগে শেখ হাসিনা নিয়ে আসেন, আগে অন্তত 3টা বিচার কার্যকর করেন, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই বলে, যদি নিষিদ্ধ হতো তাহলে তো আব্দুল হামিদ এখানে যাওয়ারই সাহস করতো না, তাহলে সাথে সাথে তাকে ওখান থেকে গ্রেফতার করা যেত। আমরা তো সেটা করতে পারলাম না। আজকে আওয়ামী লীগের গুপ্ত মিছিল হয়, আপনি তাকে কেন গ্রেফতার করবেন? আমি টকশোতে জিজ্ঞেস করেছিলাম যে কেন গ্রেফতার করবেন আওয়ামী লীগকে? আওয়ামী লীগের দোষ কি? কি জন্য গ্রেফতার করবেন? গ্রেফতার তো করবেন তখন যদি তাকে আপনি নিষিদ্ধ করতে পারতেন। আমরা সেটা করতে পারলাম না কেন? আমরা তো করতে পারলাম না, আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব। তো জনগণ যদি সব দায়িত্ব হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজটা কি? জনগণের কাজ করুক, তাহলে আমরা আমাদের নিরিবিলি থাকি। আমরা এত জনগণের আমরা কেন এটা বলতে পারলাম না যে এই দায়টা আমাদেরও আছে, যে না আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের আজকে যে মাহফুজের স্ট্যাটাস, এই স্ট্যাটাসে রাজনৈতিক দলের এই ব্যর্থতার কথা বলা আছে। আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি এই ব্যর্থতার দায় মাথায় নিচ্ছি যে আমরা এটা করতে পারি নাই। 5ই আগস্টের পরে আমরা যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানে পাটাতন তৈরি করেছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এখন প্রত্যেকে যার যার স্বার্থে আমরা কাজ করছি, জনগণের স্বার্থ, শহীদদের স্বার্থ। আজকে হামিদ সাহেব যখন পালিয়ে যায়, তখন আমার বাউফলের শহীদ নয়নের ছোট ভাই চিকিৎসা পাচ্ছে না বলে সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি। হেলাল ভাই জানেন এগুলো পলিটিক্যাল না, এটা পলিটিক্যাল কেন? শহীদের ভাই চিকিৎসা পাচ্ছে না, সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি। আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবিটা, জনগণের দায়িত্ব নিতে পারলাম না। আজিজুল বারী হেলালের মন্তব্য জেনে আমি আসছি। বাংলাদেশের, আমি একটু বলি প্রশ্নের পরে, জামাত ইসলামী বাংলাদেশের ডাবল ডিলিং, একটা ইংরেজিতে একটা কথা আছে ডাবল ডিলিং, যাকে বলে দ্বিচারিতা। ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে মহাব্বতটা করলো ঢাকা প্রেস ক্লাবে, দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান, মঞ্জুর হাসান বুলবুল, আরো একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে, সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল, বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে। বলছেন এই কথা? না, এটা সত্য নয় আপনার কথাটা।
কেন প্রেস ক্লাবের কি পত্রিকা আসেনি? পত্রপত্রিকা আসছে, দাদা আসেনি, এটা ছবি আছে না ওই প্রোগ্রামে, তো ওই জায়গাতে আমি তো নিজে দেখছি পত্রিকা না আসতো তাহলে কেউ চলে যায়, তাই এটা দায় দায় আরে ভাই এক জায়গায় বসে মিটিং করছে প্রেস ক্লাবে এবং সেখানে চা খাওয়া দাই হচ্ছে। আমি সে আইকন মানুষ, আই ওয়াজ প্রেজেন্ট এট দ্য প্রেস ক্লাব, আমি ছিলাম তো, আই ওয়াজ প্রেজেন্ট। এটা কোনো মিটিং ছিল না ওনাদের সাথে, কি ছিল ওটা? ওখানে আমির জামাত দিয়েছেন, সেখানে ওনারা উপস্থিত হয়েছেন। ডিস্টার্ব দিয়ে না, এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের, যে জামাত ইসলামী, যে জামাতকে আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে, আওয়ামী লীগের সাথে এরকম দহরম মহরম, তাই না? এবং প্রান্তিক পর্যায়ে আপনি নিজেই দেখলেন, প্রান্তিক পর্যায়ে জামাত ইসলাম কমিটি করছে, এগুলো সব রিজভী ভাই বক্তব্য হচ্ছে যে মানে সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে। তারপরে দেখেন সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে, এটা হলো আজকের শেষ তথ্য। তোমাদের পলিটিক্যাল আপনি নিয়ে আসছেন। এখন আওয়ামী লীগকে কিভাবে আপনারা ডিল করবেন এই বিষয়ে আলোচনা করতে চাই। আওয়ামী লীগের সফিস্টিকেটেড আওয়ামী লীগকে আপনারা নাকি দলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন তো বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে, সেটা তো অন্য কিছু শুরু করছে না, এই পয়েন্টের সাথে তো আপনি বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে ভোটের জন্য। আবার বলছে যে ভোট করা যাবে না, 300 আসনে নমিনেশন দিয়ে করছে ভোট করা যাবে না। একবার বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কথা বলছেন, তারপরে বললো কি প্রথমে লন্ডন থেকে ফিরে আসে বললো ফেব্রুয়ারি মাসে নির্বাচন, রোজার আগে দিতে হবে যেহেতু মার্চে রোজা হবে। আবার বললো যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। আবার বললো সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা জেনারেল এর সাথে কিন্তু এই কাম করতো, খালি উল্টাপাল্টা মানে একটা। তারপরে বললো লাস্টে সেদিনকে বললো এপ্রিল মাসে নির্বাচন হবে। অর্থাৎ জামাতের এই যে ডাবল ডিলিং, আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জামাতের জন্য, জামাতের এই ডাবল ডিলিং এর জন্য। জামাত এত বড় পাওয়ারফুল সংগঠন, পাওয়ারফুল সংগঠন না আমি বলি। আর আজকে আর এমন একটা তৈরি করেছে, দেখেন রাজনীতি আমরা যারা করি, আমরা নির্বাচন চাবো, এটা রাজনৈতিক ব্যাকরণ। যারা বলে যে রাজনীতিতে নির্বাচন চাওয়া ঠিক না, তারা পলিটিক্যাল ব্যাকরণের সামনে ইগনোরেন্ট টোটালি। আমরা নির্বাচন নিয়ে কথা বলবো এবং অবশ্যই এখানে একটি প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু আমরা একটা প্রসঙ্গে থাকি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবির ব্যাপারটা এসেছে। আমরা জানতে চাইবো আপনার কাছে যে বিষয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন কিনা। আমরা পরিষ্কার যেটি দেখতে পেলাম, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের থেকে যেই প্রেশারটি গভর্নমেন্টকে দেওয়ার কথা তার কিছুই দিল না। কেন দিল না? কেননা তারা নিজেদের অঙ্ক কষে ফেলছে, 300 আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন। আর সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি তারা তাদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করিয়ে ফেলেছেন, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, ঘাট দখল, ইজারা দখল সব করছেন। সমস্যাটি রাজনীতির, বাংলাদেশের এখন সংকট কিন্তু রাজনীতির। আপনি যদি রাজনৈতিক ব্যবস্থা ঠিক না করেন, সংস্কৃতি ঠিক না করেন, তাহলে কিন্তু প্রশাসনও ঠিক করতে পারবেন না, পুলিশও পারবেন না, এমনকি বিচারও পারবেন না। কাজেই আমরা এমনকি ছাত্রদের, তরুণদের পার্টিটাকে দেখলাম যেটি গণ অভ্যুত্থান ঘটাতে পেরেছে, সে চরিত্র বাদ দিয়ে তারা এই প্রচলিত রাজনীতির, এই কলঙ্কিত রাজনীতির অথবা সংস্কৃতিতে নিম্নমানের সংস্কৃতির রাজনীতি তারা বেছে নিচ্ছে। কেননা তারা দেখতে পাচ্ছে তাদেরকে ভোটের মাঠে কাদের সাথে নামতে হবে, সেখানে টাকা পয়সা লাগবে, প্রভাব প্রতিপত্তি লাগবে। সবার নজর হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলর, কমিশনারদের দিকে, আওয়ামী লীগের ব্যবসায়ীদের দিকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা। এখন দেখেন, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, এই বাছবিচারের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন? আপনি প্রথমে বলে দেন যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, রাজনৈতিক দল হিসাবে আপনি তার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবেন। এখন ব্যবসায়ীদের খবর হচ্ছে বিএনপির কেউ না কেউ, কোথাও কোথাও জামাতের লোকরাও তাদের ব্যবসা এবং তাদের প্রভাব প্রতিপত্তি দেখভাল করছে। এটি কি 5ই আগস্টের শর্ত ছিল যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং জামাত এগুলো দেখভাল করবে? নিশ্চয়ই ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যা প্রত্যাশিত সেটা না, এমনকি নতুন দল যেটা গঠিত হয়েছে সেই দলেরও কেউ কেউ ভুল পথে গেছে, এটা আমরা শুনছি এবং দেখছি কিছু। অতএব তারাই দায়িত্ব আর নিতে চাচ্ছে না। আপনি একবার ভাবুন, দেশটি কত ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। তার মানে জুলাই অভ্যুত্থান, অগাস্টের বিপ্লব, এটির দায় কে নিচ্ছে? আমি তো নাগরিক পার্টিকে দেখতাম, আহত নিহতরা সব তাদের সাথে কথা বলতো। এখন তারা যদি সরকার থেকে সরে যায়, তাহলে এই বিচারের দায় কার? আপনি দেখেছেন যে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে স্নিগ্ধ পদত্যাগ করেছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সরকার থেকে কিন্তু বিপ্লবের বা গণ অভ্যুত্থানের লোকজন সরে যেতে চাচ্ছে। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর থেকে যে আচরণ করছে, মাহফুজ খুব সঠিকভাবে বলেছেন যে সেই আচরণ কিন্তু অদায়িত্বশীল আচরণ। সেই আচরণটি হচ্ছে ভোটের বাক্সে আপনি নিজেকে কিভাবে দেখতে চান। দেখুন, আমি কিন্তু নির্বাচনের পক্ষের মানুষ এবং নির্বাচনে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশকে বিনিয়োগে, অর্থনীতিতে, রাজনীতিতে এগিয়ে নেবেন, এটি আমি চাই। কিন্তু আপনি যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছেন, সেটি কিন্তু দেখতে খারাপ লাগছে। আমি মনে করি মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্য পোষণ করবে এবং তার দলীয় বিধিনিষেধ কিছুটা হলেও পেরিয়ে তত দ্রুত আপনি নির্বাচনের দিকে যেতে পারবেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা যখন শুনি যে তাদের মিছিল আমরা কেন ঠেকাতে পারছি না, কেন দিন দিন তাদের মিছিলে কিছু লোক বাড়তি হচ্ছে, তো আমি তো এই প্রশ্ন আমাকে করতে চাই যে এই মিছিল ঠেকানোর জন্য প্রশাসনের কাছে অস্ত্রটা কি?
তারা কি অস্ত্র নিয়ে মিছিল করছে? তারা কি লাঠিসোঁটা নিয়ে করছে? শুধু তো মিছিল না, পুলিশের উপরও হামলা করছে। তারা বের হয়ে গিয়ে এই তো বিএনপিরই তো লোকদেরকে মারধর করছে, অত্যাচার করছে। তো এই সব কিছু দেখে শুনে বুঝেও আমরা তাদেরকে নিষিদ্ধ না করলে আপনি প্রশাসনকে কেন প্রেসার দিবেন যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে? কি করেছে তারা? আপনার এভিডেন্সটা কি? তো আমরা বলছি যে আপনি জনগণের উপর এটা ছেড়ে দেবেন, সেই জনগণের প্রতিনিধিত্ব হেলাল ভাই করেন, সেই জনগণের প্রতিনিধিত্ব শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক কর্মী হিসাবে আরো যারা আছে তারা করেন। সেই জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা যদি সরকারকে স্ট্রংলি আমাদের অভিমতটা দিতে পারতাম, তাহলে তো এই সরকার বাধ্য হতো। আমরা সেই জায়গাটা তো নিতে পারি নাই। সেই জায়গাটা আমাদের এখনো সময় আছে। আমরা যদি নির্বাচন, বিচার, সংস্কার, এই তিনটা জিনিসেরই মূল স্রোতটা সেখান থেকে শুরু হবে, যখন তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসবে, তখনই এই যারা পালিয়ে যাচ্ছে, যাদেরকে পালাতে সহযোগিতা করা হচ্ছে, শুধুমাত্র 2024-এর 5ই আগস্ট বা জুলাই আগস্টে হয় নাই। গণহত্যা 2006 সালে 28 অক্টোবর হয়েছে। গণহত্যা 2013 সালের 28 থেকে 5 মে পর্যন্ত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসি রায় দেওয়া হয়েছে, তখন 243 জনকে হত্যা করা হয়েছে 5 দিনে। 2013 সালের 5 এবং 6 মে এখন এই ধারাটি, এই বিধানটি যদি বহাল করা হয়, 2009 সালে গণহত্যা হয়েছে, 57 জন সেনা অফিসার 75 জনকে হত্যা করা হয়েছে। 2021 সালে শুধু নরেন্দ্র মোদীর মতো একটা প্রেসিডেন্টকে ঢুকানোর জন্য 24 জনকে হত্যা করা হয়েছে। তো এই প্রত্যেকটা গণহত্যারই বিচার তো হওয়া উচিত এবং হইতে হবে। সেই বিচারে জামাত ইসলামী কোনো বিরোধিতা করে নাই, বরং এই গণহত্যার বিচার আমরা করতে বলেছি। না, প্রশ্নই ওঠে না, কারণ জামাত ইসলামী গণহত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, 4টা কোন ইস্যুতে এই পর্যন্ত কোনো প্রমাণ করা যায়নি। এবং বর্তমান যে প্রসিকিউশন, সেই প্রসিকিউশনে এটা বলেছে যে এগুলোর কোনোটার সাথে জামাত ইসলামী এবং তার দলের নেতৃবৃন্দের কোনো সম্পর্ক ছিল না। এটা শুধু আমরা না, সেই খোদ আওয়ামী লীগ যে রিপোর্ট তারা দিয়েছিল সেই সময় যাদেরকে আসামি করেছিল, সেই আসামির মধ্যে এই জামাত ইসলামের একজন নেতৃবৃন্দের নামও ছিল না। এবং 4টি বেসিক জিনিস আপনি নিশ্চয়ই জানবেন যে লুটতরাজ, অগ্নিকাণ্ড, হত্যা এবং ধর্ষণ, 4টা বেসিক ইস্যুতে জামাত ইসলামের একজন সহযোগীকেও সম্পৃক্ত করা যায় নাই। এগুলো পরবর্তীতে রাজনৈতিক আক্রোশ অথবা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এটা খোদ আওয়ামী লীগ নিজেরাও স্বীকার করতো। সেই জায়গায় এটাকে নতুন ইস্যু করার তো কোনো সুযোগই নাই, বরং নতুন প্রসিকিউশন এই জায়গাটা আরো পরিষ্কার করেছে। আমাদের